হ্যাঁ, এসো। শাশুড়ির অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো জেবা। সঙ্গে নিয়ে আসা খাবারের প্লেটটা বিছানায় রাখলো। শাহানা খাবারের দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকালেন। জেবা বলল, খাওয়ার জন্য আপনাকে ডাকতে এসেছিলাম আম্মা, কিন্তু এসে দেখি আপনি নামাজ পড়ছিলেন। হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গিয়েছিল। খেয়ে নিন। সবাই খেয়েছে? তুরাগ, তৈমুর? হ্যাঁ, তৈমুর খেয়ে বেরিয়েছে। এই অবেলায় বেরিয়েছে? কোথায়? বলল না তো কিছু। বউ নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছে। উৎমির ভাবির তো কয়েকদিন পর বাচ্চা হবে, তাই হয়তো অসুস্থ। তৈমুর আপনাকে জানাতে এসেছিল, কিন্তু ওই যে আপনি নামাজ পড়ছিলেন, তাই আমি ওকে আসতে নিষেধ করেছি। ও। আর কিছু বললেন না শাহানা। সকালে ঘটে যাওয়া ঘটনাটির পর থেকেই তিনি নীরব। সেই নীরবতা পালন করেই হাত দিয়ে প্লেটটা হাতে তুলে নিয়ে খাবার খেতে লাগলেন। দুপুরে ভোজন শেষে বাড়ি থেকে রওনা দিল তৈমুর এবং উৎমির। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল সন্ধ্যা। কেয়া বেগম তখনও মেয়ের শিউরে বসে আছেন। কিছুক্ষণ আগে উষার ঘুম ভেঙেছে। মাকে চোখের সামনে দেখে নিঃশব্দে কখন ধরেই কেঁদে যাচ্ছে মেয়েটি। চরম লজ্জায় চোখে চোখ মেলাতে পারছে না। উৎস অনেকবার চেষ্টা করেও কিছুতেই মাকে বুঝিয়ে সুঝিয়ে এখনও বাড়িতে নিয়ে যেতে পারেনি। হাসপাতালের রিসিপশনিস্টের থেকে কেবিন নাম্বার জেনে নিয়ে সোজা উপরে চলে এলো উৎমি। তৈমুর ঠিক তার পেছনে। হাঁটার গতি খুবই ধীর। নাম্বারের সাথে মিলিয়ে সঠিক কেবিনের সামনে আসতেই বড় ভাইয়ের দেখা পেয়ে গেল উৎমি। এগিয়ে এসে ডাকলো, ভাইয়া। উষাকে চেক আপ করতে আসা ডাক্তারের সঙ্গে কথা বলছিল উৎস। কারো ডাকে পিছু ফিরে তাকালো। আরেক বোনকে দেখতে পেয়ে ভুরুদায় কিঞ্চিত কুঁচকে গেল তার। ডাক্তারকে বিদায় দিয়ে কয়েক কদম এগিয়ে এসে বিস্মিত স্বরে শুধালো, তুই এখন এখানে? আজ সকালে উষার খবরটা পেলাম। এবারও তুমি কিংবা বাবা কেউ আমায় একবারও এই বিষয়ে জানাওনি। বিয়ে হয়ে গিয়েছে বলে আমি এতটা বড় হয়ে গেলাম। উষার জন্য কি আমার এতদিন চিন্তা হয়নি? কাল বিকেলে পুলিশের থেকে বাবা খবরটা পেয়েছে, ততক্ষণ সুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে এলাম, কিন্তু ফিরে গেলাম অসুস্থ বাবাকে নিয়ে। এত চাপের মধ্যে জানানোর কথা মাথায় ছিল না। তোর ভাবে তো জানিয়েছে, তাই না? বাবা মা কোথায়? বাবাকে আনিনি, মা এসেছে ভেতরে এখন। আচ্ছা, আমি দেখে আসি। বলেই আর সেখানে দাঁড়ালো না উৎমি। দরজা ঠেলায় প্রবেশ করলো ভেতরে। তৈমুর স্ত্রীর পেছু পেছু এসে কেবিনের সামনে দাঁড়ালো। তাদের ভাই বোনের কথা সে কিছুই শুনতে পায়নি। দাঁড়িয়ে থাকা উৎসকে দেখেই সালাম দিল। তৎক্ষণাৎ সালামের জবাব নিল উৎস। কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে কথা বলায় মশগুল হয়ে পড়ল। মুখে অক্সিজেন মাস্ক থাকায় ঠিকমতো কথা বলতে পারছে না উষা। কেয়া বেগম সেই কখন থেকে মেয়ের মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছেন। ভেতরে প্রবেশ করে নীরবে সেসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল উৎমে। তারপর এগিয়ে এসে বিছানার উপরে তাকাতেই থমকে গেল সে। বিস্ময় প্রকাশ পেল কণ্ঠে। উষা। রাহান কবির বিছানায় পড়ে ঘুমাচ্ছেন। গতকাল রাতে হাসপাতাল থেকে ফিরে খাওয়া ঘুমের ওষুধের ডোজ এখনও কাটেনি। যতক্ষণ ঘুমিয়ে থাকেন ততক্ষণই যেন শান্তি। জেগে উঠলে চোখের অন্তরালে ভেসে ওঠে মেয়ের বীভৎস মুখ। তনি তার বিড়াল ছানা নিয়ে সারা ফ্ল্যাট জুড়ে ছুটছে। রিনিতা অসংখ্যবার মেয়েকে ডাকতে ডাকতে ক্লান্ত। পেটটা তার অস্বাভাবিক রকমের বড় হয়েছে। উঠতে বসতে অসম্ভব কষ্ট হয়। হাঁটতে গেলেই মাথা ঘোরায়। দিন যত যাচ্ছে ডেলিভারির ডেট তত এগিয়ে আসছে। এই অবস্থায় সংসার তো দূরে থাক, এমন বাদর মেয়েকে সামলাতেই তার হিমশিম খেতে হয়। শাশুড়ি আছে বলে যা একটু রেহাই পাচ্ছে সে। রান্নাঘর থেকে কিছু ফলমূল কেটে এনে সেন্টার টেবিলের উপরে রাখলো বুয়া চুমকে। বলল, কিভাবে ঘরে বসে থাকি বলো তো? তরিটা ঘুম থেকে উঠতে পারলেই সারাক্ষণ ছোটাছুটি শুরু করে দেয়। পরশুও পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। রাতে কি জ্বর তার, সেই ক্ষতস্থানে এখনো ভালো হয়নি। অথচ ওনার দুষ্টুমি কিছুতেই কমে না। আমি কি করি বলো তো? শরীর ভালো যাচ্ছে না। এদিকে মা তো এখন উষাকে নিয়েই ব্যস্ত থাকবে। এই অবস্থায় সব সামলানো কি আমার পক্ষে সম্ভব? সব বিপদ যেন একসঙ্গে এসে হাজির হয়েছে দোরগড়ায়। চুমকি মলিন মুখে সেসব শুনে মুখ দিয়ে অল্প শব্দ বের করার মাধ্যমে দুঃখ প্রকাশ করে। রিনিতা পুনরায় বলল, টনি কিংবা আইসক্রিম দুটোর মধ্যে যে কোনো একটাকে আমার কাছে ধরে নিয়ে এসো তো, তাহলেই আর একটা সুরসুর করে চলে আসবে।
কথাটাকে আদেশ হিসেবে মেনে তনির খোঁজে এ ঘর থেকে ও ঘরে চলে যায় চুমকি। এই ছোট্ট পাকা মেয়েটিকে তার পক্ষে ধরা অসম্ভব। চুমকির মনে পড়ে নতুন যখন এ বাড়িতে কাজ করতে এসেছিল তখন কেয়া বেগমের কথায় গোসলের জন্য তনিকে ধরতে গিয়েছিল সে। মেয়েটা এতটাই বিচ্ছু যে তার হাতে কামড় বসিয়ে দিল। সেই ভয়ে তনিকে না ধরে আইসক্রিমকেই ধরে ফেলল চুমকি। তনি তা দেখে ফেলল, রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এই, তুমি আমার আইত কিলিমকে ধরেছো কেন? ছালো ওকে। কথাটা শুনে আঁতকে উঠল চুমকি। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে এলো রিনিতার কাছে। তার হাতে বিড়াল ছানাটিকে দিয়ে কেটে পড়ল রান্নাঘরে। তার পিছু পিছু তনিও দৌড়ে এসে থামলো মায়ের সামনে। অভিযোগের সুরে বলল, ও আবার আমার আইত কিলিমকে তুয়েছে। দীর্ঘশ্বাস ফেলল রিনিতা। বিড়ালকে ছেড়ে আহ সূচক শব্দ করে উঠল। হাত বাড়িয়ে মেয়েকে ডাকল। কোথায় ছিলে তুমি? আমার মাথা আর পেটটা খুব ব্যথা করছে। তোমার দাদিও তো বাড়িতে নেই, কি করব এখন? বাচ্চা হলে পরিবার অন্তপ্রাণ ছোট্ট তনি। মায়ের ব্যথা শুনে দৌড়ে এসে সোফায় উঠে দাঁড়ালো সে। ছোট ছোট হাত দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক ব্যথা করছে আম্মু। হ্যাঁ অনেক। তুমি কোথাও যেও না, আমার পাশে বসো দেখি। বসলে ব্যথা সেলে যাবে। হ্যাঁ যাব। বাধ্য মেয়ের মতো মায়ের পাশে বসলো তনি। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল রিনিতা। ফলের বাটিটা হাতে নিল। টিভি ছেড়ে এক টুকরো আপেল মেয়ের হাতে ধরিয়ে দিয়ে আরেক টুকরো গুজল নিজের মুখে। সন্ধ্যা পেরিয়ে ধরণীতে রাতের আধার নেমেছে। রাতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে ভিড়ও কিছুটা কমে এসেছে। অত্মির মুখে বেদনার ছাপ স্পষ্ট। ছোট বোনের যে এমন নৃশংস অবস্থা হবে তা যেন কস্মিন কালেও ভাবতে পারেনি সে। তারপর ভাইয়ের মুখ থেকে ডাক্তার আর পুলিশের বলা সমস্ত কথা শোনার পর থেকে শরীরে কাঁপন ধরেছে তার। সেসব ভেবেই মস্তিষ্কে ভয়ঙ্কর সব কৃত্রিম দৃশ্য ফুটে উঠছে। উৎমি আবারও কেবিনে প্রবেশ করলো। একটা চেয়ার টেনে বসলো। উষার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, যার সাথে পালিয়েছিলি সে তোর এই অবস্থা করেছে, তাই না? বড় বোনের প্রশ্নটি শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে কেঁপে উঠল উষা। ছোট থেকেই শক্তপোক্ত কোনো কারণ ছাড়াই বড় বোনকে খুব হিংসে করত সে। বোনকে কষ্ট পেতে দেখলে পৈশাচিক আনন্দ পেত উষা। অথচ অন্যের ক্ষতি চাইতে গিয়ে আজ তার নিজেকেই কত বড় একটা ক্ষতি হয়ে গেল, যেই ক্ষতি আর কখনো কোনো কিছু দ্বারাই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। প্রশ্নের বিপরীতে মাথা নাড়ায় উষা। উৎমি ফ্রেশ প্রশ্ন ছুড়ে, নাম কি ছেলেটার? চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। সঠিক কোনো উত্তর দেয় না উষা। মুখে কুলো পেটে শুয়ে থাকে। উৎমি জোর করে না। বরাবরই দুই বোনের মনের দূরত্বটা অনেক, যেই দূরত্ব এই অল্প সময় অতিক্রম করা সম্ভব নয়। দীর্ঘশ্বাস ফেলে বসে থেকে উঠে দাঁড়ালো উৎমি। মাথায় হাত দিতে গিয়েও কিছু একটা ভেবে দিল না। গুটিয়ে নিল নিজ হাতে। চলে আসার জন্য পা বাড়াতেই এলোমেলো শব্দে ভাঙা কণ্ঠের পেছন থেকে বলে উঠল উষা, চলে যাচ্ছিস? কথার পিঠে থেমে দাঁড়ালো উৎমি। ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকিয়ে প্রত্যুত্তর করল, হ্যাঁ, রাত হয়ে গিয়েছে। তোর দুলাভাই বাইরে অপেক্ষা করছে, যেতে হবে। ভেতরে এলো না যে দুলা ভাই? আমি নিষেধ করেছি। ভেতরে এসে তোকে এই অবস্থায় দেখলে তুই নিজে অপ্রস্তুত হতি। বলে থামল সে। পুনরায় বলল, আজ তবে আসি। কাল আবার আসবি? কথাটাই ভীষণ চমকালো উৎমি। জিজ্ঞেস করছে নাকি সে চাইছে উৎমি আবার আসুক তাকে দেখতে। বুঝতে পারে না উৎমি শুধায়, বাবা মা ভাইয়া তো আছেই, আমার আসা না আসাতে কি যায় আসে? হতাশ হলো উষা। চোখ চিকচিক করে উঠল অশ্রুতে। দৃষ্টি ঘুরিয়ে চোখ বুঝল। উৎমি তা খেয়াল করল, কিন্তু তার মতিগতি কিছুই বুঝতে পারল না। উষার কি পরিবর্তন হচ্ছে কে জানে। নরম হলো উৎমির মন। ভাবুক কণ্ঠে বলল, আসার চেষ্টা করব। দ্রুত সুস্থ হয়ে ওঠ। আবার বাড়ি ফিরতে হবে তো নাকি? এবার কি খুশি হলো উষা? তাও জানে না উৎমি। জানার চেষ্টাও করলো না। নিজের কথা রীতি টেনে এদিক ওদিক না তাকিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। কেয়া বেগম কেবিনের সামনের আসনে বসে আছেন। উৎস তৈমুর ওখানেই দাঁড়ানো। উৎমি ভেতর থেকে বেরিয়ে আসতেই তাদের মুখোমুখি হলো। তৈমুর এগিয়ে এসে স্ত্রীকে শুধালো, এখন বাড়ি ফিরবো তো? হ্যাঁ। আমি নিচে যাচ্ছি, আপনি আসুন তবে। একপাশে ঘাড় হেলিয়ে সায় জানায় উৎমি। তৈমুর আর দাঁড়ায় না সেখানে। শাশুড়ি আর স্ত্রীর বড় ভাইয়ের থেকে বিদায় নিয়ে চলে যায় নিচে। উৎমি ছোট ছোট কদম ফেলে মায়ের পাশে এসে বসে পড়ল। নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে বলল, যা হওয়ার হয়ে গিয়েছে মা। আমরা চাইলেও এখন আর কিছুই বদলাতে পারবো না। এমন ঘটনার পরেও যে মেয়েটা বেঁচে আছে এটাই তো অনেক। কষ্ট পেও না, এটা বলবো না আমি তোমায়, কিন্তু নিজেকে সংযত করো। ভাইয়ার কথা শুনে বাড়িতে ফিরে যাও। তুমি দুর্বল হয়ে পড়লে বাবার কি হবে বলো তো?
অশ্রুসিক্ত নয়নে বড় মেয়ের পানে তাকালেন কিয়া। নিঃশব্দে কেঁদে উঠলেন, কান্নাজড়িত কণ্ঠে বললেন, যে মেয়েকে জীবনে একটা ফুলের টোকা লাগতে দেয়নি সেই মেয়ের কি অবস্থা হলো। জানোয়ারগুলো কষ্ট হলো না ওর গায়ে আঘাত করতে? ওদের ঘরে কি মেয়ে মানুষ নেই? কিভাবে পারলো খুবলে খেতে? উত্তর তো তোমার কথার মধ্যেই আছে। ওরা জানোয়ার। জানোয়ারদের তো আর বিবেক থাকে না। ওরা মা বোন পরনারী কিচ্ছু মানে না। সব দোষ আমার। আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি, মানুষ চেনাতে পারিনি। ছোট থেকে যদি একটু শাসন করতাম, সেদিন তুই বলার পরেই যদি একটু থাপ্পড় মারতাম, তোর বাবার করা অভিযোগের পর লাগাম টানতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না, আমার মেয়েটার জীবনটা নষ্ট হতো না। জীবনের এতগুলো বছরে এই প্রথম মায়ের দুঃখ সামনে থেকে দেখছে উৎমি। হঠাৎ করেই মাথায় প্রশ্ন জেগে ওঠে, উষার জায়গায় আমি হলেও কি মা এমন করে কাঁদতো? ভাবনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন সময় এমন একটি ভাবনা কিভাবে মাথায় আসে? উৎমি ধিক্কার জানায় নিজেকে। মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কি বলে সান্ত্বনা দিবে সে? পাশ থেকে উঠে দাঁড়ায় উৎমি, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সরে আসে সেখান থেকে। উৎস বোনের পাশে এসে দাঁড়ালো, বলল, বেশ রাত হয়েছে, ভিজিটিং আওয়ার শেষ। আমি মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখনই বের হব, তুই রওনা দিয়ে দে। ভাইয়ের পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো উৎমি। প্রসঙ্গ বদলে বলল, তুমি অনেক টেনশনে আছো তাই না ভাইয়া? অবাক হয় উৎস, শুধায়, টেনশন? কিসের টেনশন? এই যে তোমার জমানো কষ্টের টাকাগুলো নিয়ে উষা পালিয়ে গেল, তোমার স্বপ্ন ভঙ্গ হলো, আর তার উপর আস্ত একটা সংসারের দায়িত্ব তোমার উপর। ভাবির প্রেগন্যান্সির গুরুত্বপূর্ণ সময় চলছে, তার পেছনেও তো কম টাকা খরচ হচ্ছে না, সামনে আরো বেশি খরচ হবে। পরিবারে একজন সদস্য বাড়বে, তার উপর উষার এই অবস্থা। দায়িত্বের বেড়াজালে পড়ে ওর চিকিৎসার খরচও তোমার উপরেই বর্তায়। তোমাকে তো আমি চিনি। যত যাই হোক, মন থেকে না চাইলেও দায়িত্ব এড়িয়ে যাওয়ার মানুষ তো তুমি নও। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে উৎস। লুকাতে চেয়ে কিছুই লুকাতে পারে না সে। অজ্ঞতা স্বীকার করে বলে, গত 1.5 বছর ধরে প্রমোশন আটকে আছে। এর জন্য অবশ্য আমি নিজেই দায়ী। ঠিকমতো কাজে মন দিই না, কয়েকদিন পর পর অফিস বন্ধ দিতাম। সুদ আসবে বলে জমানো টাকাগুলো কখনো ব্যাংকে রাখিনি। যা বেতন পাই তার অর্ধেকটাই সংসারের পেছনে খরচ হয়ে যায়। তাই একটু চিন্তায় আছি, তবে আশা হারাইনি। আল্লাহ আছে, তিনি একটা না একটা পথ নিশ্চয়ই দেখাবেন। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? উষার চিকিৎসার যাবতীয় খরচ আমি নিজে বহন করব। বাবা মা বোনের প্রতি আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না? অবাক হলো উৎস। দ্বিমত পোষণ করে বলল, কি বলছিস তুমি? এ সম্ভব নয়। তুই এখন বিবাহিতা, তুই কিভাবে? আমি ভালো একটা চাকরি করি ভাইয়া। কলেজ ইউনিভার্সিটিতে থাকাকালীন বাবা মায়ের আড়ালে কম হাত খরচ তো তুমি দাওনি আমায়। বিয়েটাও তুমি নিজে দায়িত্বে দিয়েছো। এত কিছুর পরেও কিভাবে দায়িত্ব এড়িয়ে যায় বলো তো? কিন্তু কোনো কিন্তু নয়। মাস শেষে আমার টাকাটা অলস পড়ে থাকে। সব খরচ তৈমুর সাহেবই দেয়। আমার টাকা নিয়েও ওনার কোনো মাথা ব্যথা নেই। টাকা যদি কাজেই না আসে, সেই টাকা উপার্জন করে লাভ কি বলো? তুমি আর কোনো বাধা দিও না ভাইয়া, এই দায়িত্বটা আমার। তুমি শুধু একটু হলেও চাপমুক্ত থাকো। ছোট বোনের কথায় আবেগপ্রবণ হয়ে ওঠে উৎসের মন। চোখে অশ্রু জমে তার। ভাগ্যে সেই বিপদে এসে পাশে দাঁড়ালো বোনটা, নইলে কি হতো? কিভাবে সব সামাল দিত উৎস? সকালের নাস্তায় নিজের বানানো পুডিং পরিবেশন করে একটি চেয়ার টেনে বসলো উৎমি। তা দেখতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল তনি। আনন্দিত কণ্ঠে শুধালো, পুডিং? এটা কখন বানালে পুপি? ম্যাজিক। এখন খেয়ে বলো কেমন হয়েছে। বলতে দেরি হলেও চোখ দেখতে দেরি হলো না তনির। মিষ্টি জাতীয় খাবার বরাবরই মেয়েটির খুব পছন্দের। গত রাতেই মোবাইলে দেখে মায়ের কাছে পুডিং খাওয়ার বায়না ধরেছিল সে। সেই বায়না ভুলিয়ে তাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক রাত হয়ে গেল রিনিতার। কিন্তু সে কথা উৎমির কান পর্যন্ত সেই রাতে পৌঁছে গিয়েছিল। যতাই হোক, ভাইজির আবদার বলে কথা, না মেটালে কি আর হয়? তার বিলম্ব না করে রাতে উঠেই পুডিং তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিল সে। বিয়ের আগেও বাপের বাড়িতে থাকতে রোজ রোজই বাড়িতে কিছু না কিছু তৈরি করতো উৎমি। চামচ দিয়ে একটু একটু মুখে পুরে শব্দ করে খেতে খেতে তনি বলে উঠল, অনেক টেস্টি হয়েছে পুপি। বিপরীতে মুচকি হেসে আর এক টুকরো তার প্লেটে তুলে দিল উৎমি। বাবার বাড়িতে সে এসেছে আজ নিয়ে 3 দিন। বাবা বোন ভাবি 3 জনেই অসুস্থ। উৎস সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে। ফিরতে ফিরতে তার রাত হয়। ওদিকে ছোট কন্যাকে পেয়ে সংসারের সব দায় দায়িত্ব ভুলে বসেছে মা কেয়া। যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণই থাকেন অন্যমনস্ক।
এই দুরবস্থায় কাউকে না কাউকে তো সংসারের হাল ধরতে হবে নাকি, সেসব চিন্তা করে সেদিন রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ঠান্ডা মাথায় উৎমের সিদ্ধান্ত নেয় যতদিন না সব ঠিক আছে ততদিন সে বাবার বাড়িতেই থাকবে। জোহানের স্কুল ছুটি দিয়ে দেওয়ায় তুরাগ যে বা বেশ কয়েকদিন আপাতত ফুলকুঞ্জেই আছে। ঈদ পালন করে তারপর তারা ফিরে যাবে। তাই এখন বাড়ি থেকে অফিসে যাতায়াত করছে তুরাগ, যার কারণে উৎপি কয়েকদিন না থাকলেও সেখানে কারো কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু কথাগুলো তৈমুরকে জানাতে এসে বেঁকে বসলো। কিছুতেই অনির্দিষ্টকালের জন্য বাবার বাড়িতে বউকে সে ছাড়বে না। এ নিয়ে এই দুজনের মধ্যে পুরো দুরাত একদিন মনোমালিন্য চলার পর শাহানার কান পর্যন্ত কথাটা কীভাবে যেন পৌঁছে গেল। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন। ছেলেকে ডেকে নিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে তারপর পুত্রবধূকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিলেন বাবার বাড়ি। সে বিষয়ে যে এখনও তৈমুর রেগে আছে তা উৎমির অজানা নয়। গতকালও লোকটা একবারের জন্য তাকে কল দেয়নি, এমনকি রাতে উৎমি নিজে কল দিলেও সেই কল সে রিসিভ করেনি। এসব কি মানা যায়? মোবাইল হাতে নিল উৎমি। উৎস বেশ কিছুক্ষণ আগেই বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিয়া বেগম চলে গিয়েছেন হাসপাতালে উষার কাছে। আজকেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হবে। তার মানে তৈমুরও নিশ্চয়ই অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়েছে। যদি বের হয় তাহলে তো এখন সে রাস্তায়। সকল ভাবনার অবসান ঘটিয়ে আর দেরি না করে কল দিল স্বামীর নাম্বারে। কয়েক সেকেন্ড রিংটোন বাজতে বাজতে কল কেটে দিল তৈমুর। স্বামীর এমন কাজে বিস্মিত হলো উৎমি। মুখ ভার করে মোবাইল রাখতে যাবে এমন সময় সে একই নাম্বার থেকে কল ব্যাক এলো। লোকটির মতো কল রিসিভ করলো উৎমি। মোটেও বিলম্ব করলো না, রিসিভ করে চুপচাপ কানে ধরে রাখলো মোবাইলটি। বিপরীত পাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? প্রশ্নটির উত্তর দিল না সে। নিজ থেকে তো একবারও কল দিলি না, যেই আমি কল দিলাম সেই কেমন আছেন জিজ্ঞেস করছিস? বেটা বজ্জাত। মনে মনে কথাগুলো আওড়ালেও মুখে বলার সাহস দেখালো না উৎমি। পাল্টা প্রস্তাব ছুড়ল। গতকাল রাতে আমি আপনাকে দুবার কল দিয়েছিলাম, কিন্তু আপনি তো তার রিসিভ করা তো দূর, একবারও ব্যাকও দেননি। টেক্সট দিয়েছিলাম কিন্তু সিনই করেননি। ওয়াই? কোথায় ছিলেন রাতে? সত্যি করে বলুন। এক নাগারে করা এতগুলো প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল তৈমুর। উত্তর দেওয়ার জন্য সময় নিল, কিন্তু বিপরীত পাশ থেকে অত্যন্ত গম্ভীর কণ্ঠে পুনরায় উৎমি বলে উঠল। মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না একদম। কাল রাতে আপনি অনেক দেরি করে বাড়ি ফিরেছেন, তা জানি আমি। এমনকি পরশু রাতেও ফিরতে আপনার অনেক দেরি হয়েছে। আজ রাতেও হবে। কেন? বউ বাড়িতে নেই বলে কি অন্য কোথাও ওভারটাইম করে পুষিয়ে দিতে হচ্ছে? স্পষ্ট উত্তরে ভীষণ অবাক হয় উৎমি। দাঁতে দাঁত চেপে বলল, হাসবে নাকি অবাক হবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে শব্দ করে হেসে উঠল তৈমুর। তার হাসিতে যান্ত্রিক ফোনের অপর পাশে বসে থাকা রমণীর শরীরটা যেন রাগে জ্বলে উঠল, কিন্তু কিছু বলল না। উত্তরের আশায় নীরব রইল। তৈমুর নিজেকে ধাতস্থ করে কোমল স্বরে বলল, চাচির মৃত্যুতে যে অফিসে কয়েকদিন যেতে পারেনি সেই কাজের কি হবে? আমার কাজ নিশ্চয় অন্য কেউ করে দিয়ে যাবে না। তাছাড়া আজ অফিসে ঈদের জন্য ছুটি দিয়ে দেবে, তাই আজও ফিরতে দেরি হবে। কিছুটা শান্ত হলো উৎমি। ছোট্ট করে বিপরীতে বলল, আচ্ছা। মোবাইল সাইলেন্ট থাকায় ফোন কল দেখতে পাইনি। বাড়িতে ফিরেও আর মোবাইল চেক করা হয়নি, সরি। শেষ শব্দটিতে প্রশান্ত অনুভব করলো উৎমি, কিন্তু তা বুঝতে না দিয়ে শুধালো, বিকাশে দেখলাম টাকা এসেছে। এতগুলো টাকা কিসের জন্য? কেন পাঠিয়েছেন? কেন আবার? ঈদের শপিং এর জন্য। শপিং করবেন না? কোরবানি ঈদে কে আবার শপিং করে? শব্দ করে দীর্ঘশ্বাস ফেললো তৈমুর। বলল, বিয়ের পর আমাদের প্রথম ঈদ হওয়ায় বউকে শপিং করে দেওয়া আমার নৈতিক দায়িত্ব। নইলে পরেতে আবার আমায় কিপটে বলবেন। আপনি তো কিপটেই। যাই হোক, তাই বলে শপিং এর জন্য এতগুলো টাকা? আপনার একার জন্য নয়, আমার শ্বশুরবাড়ির সবার জন্য পাঠিয়েছে। যেহেতু আপনি এখন ওখানে আর আমিও ব্যস্ত, তাই শপিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া কে কেমন পোশাকে কমফোর্টেবল তাও তো আমি জানি না। তাই আপনি নিজ দায়িত্বে সবার জন্য কেনাকাটা করে ফেলবেন প্লিজ। আর হ্যাঁ, বিকেলের আগে আরও কিছু পাঠাবো। সেসব দিয়ে আম্মা, বুবু, ভাবি আর ছোট চাচির জন্য মোট 4টে শাড়ি কিনবেন। আমি? হ্যাঁ, বললাম না আমার সময় নেই। দেরি করবেন না, বলে দিলাম। আজই মলে যাবেন, 2 দিন পরে তো ঈদ। উত্তর দিল না উৎমি। তৈমুর রয়ে শয়ে জিজ্ঞেস করলো, ঈদ ওখানেই করবেন? যদি করি? আচ্ছা। আপনার আপত্তি আছে? আমার আপত্তি দিয়ে আপনার কি? যা ইচ্ছে করুন গিয়ে। পরে কিছু বলতে গেলে সব দোষ হয়ে যাবে আমার। রাখছি এখন, আল্লাহ হাফেজ। নিজের কথাটুকু শেষ করে কল কেটে দিল তৈমুর। তার এখনো কাজে নিঃশব্দে হেসে উঠল উৎমি। এখনো যে বেটা রেগে আছে তাও সে খুব সহজেই বুঝতে পেরে গেল। ফুফুর হাসি দেখে খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে রইল তনি। প্রশ্ন ছুড়ল, হাসছো কেন?
প্রশ্নটি শুনতেই ভাতিজির মুখপানে তাকায় উৎমি। খেতে খেতে সারা মুখে খাবার মাখিয়ে ফেলেছে তনি। পরনের পোশাকেও চিনির রসে টইটম্বর। চেয়ারের উপর থেকে হাত মোছার তোয়ালেটা নিয়ে তার মুখ মুছিয়ে দিতে দিতে উৎমি বলল, তোকে দেখে কি অবস্থা করেছিস মুখের, চল গোসল করিয়ে আনি। এখন না। এখনই করতে হবে, চল। বলেই তনির হাত ধরে চেয়ার থেকে নামিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল উৎমি। বাড়িতে ঈদের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মালতী ফুপু সহ আরো দুজন ছুটা মহিলা মিলে পুরো বাড়ি ঝাড়ু দিচ্ছেন। যেবার সূচি মিলে করছে ফ্রিজ পরিষ্কার। প্রতিবারের মতো এবারও ময়নুদ্দিনরা এখানেই পালন করবেন ঈদ। করবী ড্রয়িং রুমে বসে বাজারে ফর্দ লিখছেন। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সোফায় বসলেন শাহানা। হাঁক ছেড়ে বললেন, ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে সেটা রুমে থেকে বড় বড় হাঁড়িগুলো ফজলুলে দিয়ে বের কইরা বাগানে নিয়ে রাখো, এগুলোতেই তো রান্না হইব। কথাগুলো শুনতেই হাতের কাজ ফেলে রন্ধনশালা থেকে বেরিয়ে অন্দরমহলে উকি দিল জেবা। প্রত্যুত্তরে বলল, ওগুলো একেবারে কাল বের করব আম্মা, যখন তখন বৃষ্টি হচ্ছে। এখন বাইরে বের করলে আরও ময়লা হবে, এর থেকে কাল বের করে পরিষ্কার করব। ঈদ তো পরশু। পুত্রবধূর কথাই মেনে নিলেন শেহানা। ভুল বুঝে কিছু সে বলেনি, তাই বিপরীতে মাথা নাড়ান। শাশুড়ির দিকে এক পলক তাকিয়ে থেকে জেবা চলে গেল নিজের কাছে। করবী তখনও কলম দিয়ে কাগজটিতে লিখে যাচ্ছে। লিখতে লিখতেই জায়ের উদ্দেশ্যে বলল, কাল বাদে পরশু ঈদ, তা আপনার ছোট ছেলের বউ কবে আসবে? নাকি প্রথম ঈদ ওখানেই করবে? জানি না, তবে যাওয়ার আগে বলে দিয়েছে ঈদের আগে বাড়ি চলে আসবে। তা হঠাৎ বউকে বাপের বাড়িতে ছাড়তে রাজি হলেন যে? আপনি তো মোটেও আমার মতো ভালো শাশুড়ি কাতারে পড়েন না। কথাটা শুনে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন শাহানা। করবী আর চোখে তা দেখল, কিন্তু পাত্তা দিল না। পুনরায় বলল, উত্তর দিচ্ছেন না যে? ওর ভাই বউ নাকি পোয়াতি, তার ওপর সেই মেয়ে আবার দুটো, একটা বাচ্চাও আছে। ওইদিকে বড় ভাইয়ের বোনও অসুস্থ, শুনলাম একটা দুর্ঘটনা হয়েছে নাকি, যার কারণে ওর বাবা মাও অসুস্থ হয়ে পড়ছে। ছোট মেয়েটার দেখভাল করতে করতেই তার মা হিমশিম খাচ্ছে। সংসারের অমন অবস্থায় কাউকে না কাউকে হাল ধরতে হতো নাকি। যদিও তৈমুর রাজি ছিল না, আমার খুব খারাপ লাগছে। যতই হোক এমন দুর্দিনে তো আমি পেরিয়েছি, তাই আর না করতে পারিনি। তাহলে তো মনে হয় না ছোট বউ এখন এখানে আসতে পারবে। কি এক ঝামেলা! পরিবারের সবার একসঙ্গেই অসুস্থ হলে হলো। উত্তর দিলেন না শাহানা। ছেলের ঘরে কি একটা প্রয়োজনে যেন গিয়েছিলেন তিনি, কিন্তু ভেতরে প্রবেশের আগেই দরজার কাছে দাঁড়িয়ে ছেলে আর ছেলে বউয়ের কিছু কথোপকথন শুনে হঠাৎ করে মন খারাপ হয়ে গেল ভদ্রমহিলার। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সেদিন রাতেই ছেলেকে নিজ ঘরে ডেকে এনে বুঝিয়ে রাজি করিয়ে পরের দিন পুত্রবধূকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন তিনি। লুঙ্গির এক কোণ ডান হাত দিয়ে উঁচু করে ধরে বাড়িতে প্রবেশ করলেন মঈনুদ্দিন। ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে হাঁক ছেড়ে বললেন, বৌমা, এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে যেও তো। করবী স্বামীর উদ্দেশ্যে প্রস্তুত ছিলেন। হাটে গিয়েছিলে? এহসান কোথায়? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। দুটো গরু কিনেছি, বুঝলে? মাশাল্লাহ, কি সুন্দর গরু দুটো। এহসান এখন ওখানেই আছে। তা কত দাম পড়লো? বাড়িতে আনছো কবে? শাহানা জিজ্ঞেস করলেন। দাম আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে ভাবি। ফজলুলকে বলে দিয়েছি গ্যারেজের সামনের জায়গাটা পরিষ্কার করে রাখতে। রাতে তুরাক ফিরলে এহসানের সাথে গিয়ে না হয় নিয়ে আসবো। যাক, গুরুত্বপূর্ণ কাজটা শেষ হইল, বাকি কাজ ভালোভাবে মিটলেই হয়। বলতে বলতে বসা থেকে উঠে প্রস্থান করলেন শাহানা। প্রকৃতি আজ ভীষণ শান্ত। নিয়ম মাফিক ধরনীতে রাত নেমেছে। অন্ধকার পথে সোডিয়ামের আলো, জলে সেই অন্ধকারও নিঃশেষ হয়েছে। মাগরিবের নামাজ শেষে বাড়িতে এসে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে সোফায় কেবল বসছিলেন রায়হান কবির। তখনই অধৈর্য হয়ে কলিং বেলটা বেশ কয়েকবার বেজে উঠল। চুমকি হাতের কাজ ফেলে দৌড়ে এসে দরজা খুলতে বেশ অবাক হলো। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম প্রায়। দরজার সম্মুখে এভাবে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গেলেন কিয়া। রাগান্বিত স্বরে বলে উঠলেন, সামনে থেকে সরছিস না কেন? তেজস্বী ধমকে নড়ে চড়ে উঠল চুমকি। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে সরে দাঁড়ালো দরজার সামনে থেকে। সে সরতেই মা ছেলে একসঙ্গে ধরাধরি করে উষাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। চুমকি গিয়ে দরজা আটকালো, বিস্মিত কণ্ঠে বলল, আয় হায়, হাসুর আপার এমন অবস্থাকে?
তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না কেউ। রায়হান কবির হাত থেকে চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে অশান্ত হয়ে বললেন, ওকে বাড়িতে নিয়ে এলি যে, হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি রিলিজ দিয়ে দিল? উৎস আর কেয়া বেগম মিলে উষাকে তারই ঘরে বিছানায় নিয়ে শুয়ে দিল। চুমকিকে দিয়ে সকালে এই ঘরটা পরিষ্কার করিয়েছিলেন তিনি। উৎস প্রত্যুত্তর করল, ডাক্তার ওকে আরো কয়েকদিন রাখার জন্য বলেছিলেন, কিন্তু মা এমন পাগলামো শুরু করলো না, এমনকি উষাও ওখানে আর থাকতে চাইছিল না। ওহ, মেয়ের মাথায় হাত রেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন রায়হান কবির। তারপর সেখানে আর না দাঁড়িয়ে চলে গেলেন নিজের ঘরে। ছোট মেয়েকে বিছানায় শুয়ে কেয়া বেগম হাঁক ছেড়ে ডাকলেন, উথমি, উথমি। ওনার ডাক শুনে চমকে এসে দাঁড়ালো দরজার কাছে। বলল, বড় আফাই বাড়ি নাই, আসরে নামাজ পড়া তনিরে লইয়া বাইরে গেছে। বাইরে গেছে? বাইরের কোথায় গেছে? তা জানি না, আমারে কিছু কয় নাই, ভাবিরে জিজ্ঞা। আচ্ছা, এক গ্লাস গরম দুধ নিয়ে আয় তো গিয়ে। মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল চমকে। উৎস ঘর থেকে বেরোতে বেরোতে মায়ের উদ্দেশ্যে বলে গেল, আগে হাত মুখ ধুয়ে এসো মা, তারপর ওর পোশাকও বদলে দাও, পরে যা খাওয়ানোর খাইয়ে দিও। ঘরের ভেতরে এই বাইরের কিছু কথাবার্তা কান পর্যন্ত পৌঁছে গিয়েছে রিনিতার। ছোট ননদের ফেরাত সংবাদ শুনে আর ঘরে বসে থাকতে পারল না সে। অতি কষ্টে বিছানা থেকে নেমে দরজা ঠেলে ঘর থেকে বেরোতেই মুখোমুখি হলো স্বামীর। স্ত্রীকে দেখে ললাটে ভাঁজ পড়ল উৎসের। শুধালো, কোথায় যাচ্ছ? উষা এসেছে না, একটু দেখে আসি। সাবধানে যেও। ওপর নিচ মাথা নাড়িয়ে দেয়াল ধরে ধরে সামনে এগোতে লাগলো রিনিতা। পেছন থেকে উৎস পুনরায় শুধালো, তনিকে নিয়ে কোথায় গিয়েছে তুমি? শুনেছি বিকেলে বের হয়েছে, অথচ এখনো ফেরেনি। যেতে যেতে উত্তর দিল রিনিতা, আইসক্রিম খাবে বলে তোমার মেয়ে বিকেল থেকেই বায়না করছিল, তাই তোমার বোন ভাতিজির বায়না মেটাতে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছে। ফোন করেছিলাম, বলল চলে আসবে। চিন্তামুক্ত হয়ে ঘরে পা রাখলো উৎস। ছেলের কথা মেনে নিয়ে পোশাক বদলে হাত মুখ ধুতে ঘরে চলে গেলেন কেয়া। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে উষা। মুখের আঁচড় প্রায় শুকিয়ে আসছে, গলায় 5 আঙুলের দাগটাও প্রায় অস্পষ্ট। ঘরে প্রবেশ করে একদৃষ্টিতে তাকিয়ে সেসবই কিছুক্ষণ দেখল রিনিতা। তারপর বিছানার ফাঁকা স্থানে গিয়ে নীরবে বসলো। কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো উষা। ভাবিকে দেখতেই মলিন হাসলো, জিজ্ঞেস করলো, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ। আমায় জিজ্ঞেস করবে না কেমন আছি? কথাটায় এতই মায়া ছিল যে চোখ জোড়া ভিজে উঠল রিনিতার। কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। বাইরে পুনরায় কলিং বেল বাজার শব্দ হলো। সেই শব্দে দুজনেরই কানই খাড়া হয়ে উঠেছে। মিনিট দুয়েকের মধ্যে দরজা খুলে দিল চমকি। ভেসে এলো উচ্ছ্বসিত বাচ্চা কণ্ঠস্বর। বাড়িতে প্রবেশ করতে না করতেই শুরু হয়ে গেল ডাক, আম্মু, কোথায় তুমি? বসা থেকে উঠে দাঁড়ালো রিনিতা। উষার উদ্দেশ্যে বলল, ওই যে তনিয়া রুথুমি চলে এসেছে, একটু বিশ্রাম নাও উষা, আমি গিয়ে দেখে আসি, নইলে তনি আবার এখানেই চলে আসবে। দুহাত ভর্তি শপিং ব্যাগগুলো নিয়ে ভেতরে প্রবেশ করে সোফায় বসে পড়ল উৎমি। চমকি দরজা আটকেই দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে তার সামনে ধরে বলল, হায় আল্লাহ ফা, আমনে দেখি পুরাই মার্কেট তুইলা আনছেন। মুস্কি হেসে গ্লাসটি হাতে নিয়ে পানি পান করলো উৎমি। তারপর টেবিলের ওপর গ্লাসটি রেখে মেঝেতে লাইন ধরে রাখা ব্যাগগুলো থেকে একটি ব্যাগ হাতে তুলে নিল। চুমকি দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর ঈদের উপহার, নে ধর। মুখশ্রীতে হাসি ফুটে উঠল চুমকির। আনন্দিত হয়ে বলে উঠল, কি কনাপা, রোজার ঈদেও না কাপড় নিলেন, এই ঈদেও আবার? আমি দিচ্ছি না, এটা তোর দুলা ভাইয়ের তরফ থেকে ঈদের উপহার। তাইলে দুলা ভাই আমার তরফ থেকে থ্যাংক ইউ দিয়ে দিয়েন। আচ্ছা দিয়ে দিব, এবার সবাইকে ডেকে নিয়ে আয় তো। ব্যাগটা রান্নাঘরের একপাশে রেখে চুমকি দৌড়ে চলে গেল সবাইকে ডাকতে। রিনিতা ধীর পায়ে এসে সোফায় বসলো। উৎস, রায়হান কবির, কেয়া সহ একে একে সবাই বেরিয়ে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। তনি দৌড়ে গিয়ে দাঁড়ালো বাবার কাছে। হাতের বেশ বড় পুতুলটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, পাপা দেখো দেখো, টেডিটা সুন্দর না? পুপি কিনে দিয়েছে। হ্যাঁ সুন্দর। বলেই মেয়েকে কোলে তুলে নিল উৎস। বোনের উদ্দেশ্যে বলল, এসব কি করছিস তুমি? এতগুলো শপিং ব্যাগ, তুই শপিং করতে গিয়েছিলি? সবার জন্য আনা নির্দিষ্ট ব্যাগগুলো একে একে সবার হাতে তুলে দিতে দিতে উৎমি উত্তর দিল, হ্যাঁ, গত রাতেই তোমাদের জামাই সবার জন্য কেনাকাটা করতে টাকা পাঠিয়েছে। অফিসের কাজ প্লাস কোরবানির ঈদ, একটু চাপ যাচ্ছে, বোঝোই তো।
তাই আমাকেই শপিং করার কথা বলে দিলেন। কাল আমি চলে যাচ্ছি, তাই আজই গিয়ে করে নিয়ে এলাম। তুইও না একটু বেশিই বুঝিস। জামাই বলেছে বলেই তুই গিয়ে এত কিছু কিনে নিয়ে এলি, কতগুলো টাকা নষ্ট। কেয়া বেগম কিছুটা রাগ দেখিয়ে মেয়ের উদ্দেশ্যে কথাগুলো বললেন। মায়ের কথায় পাত্তা দিল না উৎমি। ভাই ভাবিরটা ভাবির হাতে তুলে দিল। রায়হান কবির মন খারাপ করে বললেন, নিজেকে খুব অপারগ লাগছে, লজ্জা করছে। বিয়ের পরেই প্রথম শ্বশুরবাড়িতে তোর ঈদ, অথচ আমি কিছুই দিতে পারলাম না। বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলল উৎস। মিনমিনে স্বরে বলল, এবারের ঈদ নিয়ে কত আশা ছিল, কিন্তু কি হয়ে গেল? কুরবানি না দিলেও তো আর হয় না। তাই এবার নিচতলার ফ্ল্যাটের বাবুল আশিক আঙ্কেলদের সাথে ভাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব বিপদ একসাথেই আসতে হলো। বাবা ভাইয়ের কথা শুনে চুপ রইল না উৎমি। বলল, যেমন আছি তাতেই আলহামদুলিল্লাহ। বলো, তোমরা যতটুকু ভালো আছো, অনেক মানুষ ততটাও ভালো নেই। বরং ভালো থাকা তো দূরে থাক, তাদের অবস্থা এর চেয়েও খুব খারাপ। কোরবানি মানে রবের সন্তুষ্টি অর্জন করা। ভাগে দিচ্ছ নাকি পুরোটা দিচ্ছ সেটা তো বিষয় নয়। তাছাড়া ঈদে যে মেয়ের শ্বশুর বাড়িতে এসেই পাঠাতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়মও নেই। আমার স্বামী কিংবা শ্বশুরবাড়ির মানুষদের মন মানসিকতা যথেষ্ট ভালো। রায়হান কবির আমতা আমতা করে বলতে লাগলেন, আমি এসব ভেবে বলিনি মা, তারপরও সামাজিক একটা নিয়ম আছে। বাকি কথাটুকু বাবাকে শেষ করতে দিল না উৎমি। বাধা দিয়ে বলে উঠল, এসব নিয়ে আর কোনো কথা শুনতে চাই না বাবা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আগে সেটা শোনো। কি সিদ্ধান্ত? তনিকে কাল আমার সাথে নিয়ে যাব। এবারে ঈদ না হয় ও আমার সাথে ওখানেই করবে। কথাটা শেষ হতেই উৎস অসন্তুষ্টি প্রকাশ করে বলল, এটা সম্ভব নয়, আমরা ওকে ছাড়া থাকতে পারবো না। সামলাতেও তো পারবে না, সারাদিন ব্যস্ত থাকো। ভাবি তো নড়তে চড়তেই পারে না। তার উপর উষাও তো বাড়িতে ফিরে এসেছে। ওকে এই অবস্থায় দেখলে তনির মানসিক বিকাশে সমস্যা হবে। এর থেকে ও আমার সাথেই চলুক। ওখানে অনেক মানুষ আছে, আমার জায়ের ছোট ছেলে আছে, আবার আমার কাছে তনি সবচেয়ে শান্তও থাকে। কোনো সমস্যা হবে না। বাচ্চা মানুষ, কয়েকদিন বেড়ানো শেষ হলে না হয় আবার দিয়ে যাব। আমার কাছে তো আর খারাপ থাকবে না। কথাটা শুনে সকলে ভাবনায় পড়ে গেল। উৎমি বাকি ব্যাগগুলো নিয়ে নিজের ঘরে হাঁটা ধরল। বলল, ফ্রেশ হয়ে এসে উষার সাথে দেখা করব। মেয়েকে গরম গরম এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছেন কেয়া বেগম। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রেখে স্যুপ তৈরি করার জন্য সবজি কাটছেন। উৎমি দুটো ব্যাগ হাতে প্রবেশ করলো ছোট বোনের ঘরে। বিছানায় এসে বসে ডাকলো, জেগে আছিস? চোখ মেলে চাইল উষা। উঠে বসার ব্যর্থ চেষ্টা করতে উৎমিকে তাকে সাহায্য করলো। পিঠের পেছনে বালিশ উঁচু করে দিয়ে বসিয়ে দিল। তারপর ব্যাগ দুটো খুলে ভেতর থেকে বের করলো সুন্দর একটি 3 পিস সেট আর জুতা। বলল, এগুলো তোর দুলাভাইয়ের তরফ থেকে। এবার ঈদের নতুন কালেকশন। কেমন হয়েছে? এবার কিন্তু নাক ছিটকানোর সুযোগ পাবি না। একেবারে তোর প্রিয় কালো রংটাই দেখে এনেছি। মলিন দৃষ্টিতে সেদিকে তাকালো উষা। বেখেয়ালি কণ্ঠে বলল, খুব সুন্দর, কিন্তু আমার গায়ে এসব মানাবে না। আমার দেহ যে নোংরা, অপবিত্র হয়ে গিয়েছে। এই নোংরা গায়ে আর কিচ্ছু মানাবে না। কথাটা বলতে বলতেই তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। উৎমি দেখেও না দেখার ভান ধরল। কিভাবে সান্ত্বনা দিতে হয় তা তার জানা নেই। শুধু বলল, যা হওয়ার হয়ে গিয়েছে, সেসব ভুলে নতুন করে তোর সব শুরু করা উচিত। বড় বোনের পানে তাকালো উষা। আচমকাই প্রশ্ন ছুড়ল, তুই কি আমার উপরে রেগে আছিস আপু? এহেন প্রশ্নে হতচকিত হলো উৎমি। জিজ্ঞেস করলো, হঠাৎ এমন প্রশ্ন? না, মনে হলো। থামলো উষা। বেশ কিছুক্ষণ নীরব থেকে মোলায়েম কণ্ঠে বলল, পারলে আমায় মাফ করে দিস। এই জীবনে তোকে হিংসা করে কত অপমানই না আমি করেছি। সুযোগ পেলেই মায়ের সামনে ছোট করেছি, তোর প্রাক্তন প্রেমিক নিয়ে অপমানজনক কথা বলেছি। অথচ দেখ, সেই শাস্তি আমি দুনিয়াতেই পেয়ে গেলাম। ভালোবেসে খুব বাজে ভাবে ঠকে গেলাম। অথচ সেই তুই কি সুখেই না আছিস। ভালো চাকরি করছিস, ভালো স্বামী পেয়েছিস, মন দিয়ে সংসার করছিস। আবার তোকে সারা জীবন হিংসে করে আসা বোনের সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিস। আমার এই মুহূর্তে কেমন অনুভূতি প্রকাশ করা উচিত? কি করা উচিত? লজ্জায় মরে যাওয়া উচিত নাকি কৃতজ্ঞতায় তোর পা ধরে মাফ চাওয়া উচিত? বল না। অপ্রস্তুত হয়ে ফেলফেল নয়নে বোনের পানে তাকিয়ে রইল উৎমি। কি বলবে বুঝতে পারল না সে। বোনের এমন কোমল আচরণে বা ক্রুদ্ধ হলো। মেয়েটির সাথে একটু বেশি খারাপ হয়ে গেল না? পাপের শাস্তি তো অন্যরকম ভাবেও হতে পারত। গাছের ডালে ঘুঘু ডাকছে,
চাপা ফুলের ভারে জমিন ধারণ করেছে হলুদ বর্ণ। বাচ্চাদের হইচই শব্দে চারিদিকে উৎসব উৎসব ভাব। গতকাল রাতে অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়। আজ সকালে ঘুম ভাঙতে নাস্তা সেরে ভাইদের সঙ্গে কোরবানির পশু দেখতে গিয়েছিল তৈমুর। তুরাগারে স্থান মিলে বেশ কিছুক্ষণ আগেই সেই পশু নিয়ে বাড়িতে ফিরলেও ধারালো ছুরি চাপাতি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে তৈমুরের হয়ে গেল দুপুর। গেট দিয়ে ভেতরে ঢুকে সর্বপ্রথম ফজলুরের হাতে সেসব ধরিয়ে দিয়ে সোজা অন্দরমহল পেরিয়ে নিজের ঘরে প্রবেশ করল সে। বিছানার পানে দৃষ্টি যেতেই ভীষণ অবাক হলো। বিছানার মাঝখানে শুয়ে আছে ঘুমন্ত তনি। তাকে দেখে তৈমুরের মুখশ্রী বিস্ময়ে ছেপে গেল। ভুল দেখছে না তো সে? তনি এখন এখানে এলো কোথা থেকে? প্রশ্নটি মাথায় নিয়ে ছোট ছোট কদম ফেলে বিছানায় এসে বসলো সে। তখনই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো উৎমে। দরজা শব্দে সেদিকে ফিরে তাকালো তৈমুর। সামনের রমণীকে দেখে পল্লব জোড়া কেঁপে উঠল তার। উৎমির পরনের মেরুন রঙের শাড়িটা বেশ এলোমেলো, ব্লাউজের একাংশ ভেজা। চুল থেকে টুপটাপ গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো রোধ করতে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। আমতা আমতা করে বলে উঠল, এভাবে দেখা বন্ধ করুন, লজ্জা লাগছে আমার। তবুও তার থেকে দৃষ্টি সরল না তৈমুর। শুধালো, আপনি কখন এলেন? এই তো 8 ঘন্টা আগে। একে একে এতটা পথ এসেছেন তো সঙ্গে একটা বাচ্চা নিয়ে? হ্যাঁ। জানালেন না কেন? সারপ্রাইজ। হ্যাঁ। তৈমুরের মুখখানা দেখে হাসলো উৎমি। শাড়ির কুচি ঠিক করে এগিয়ে এসে গা ঘেঁষে পাশে বসলো। মুখের দিকে তাকিয়ে শুধালো, কেন, আপনি সারপ্রাইজ হননি? হ্যাঁ হ্যাঁ হয়েছে, অনেক হয়েছে। তা তনি কি সাথে নিলেন যে? আসতে দিলেও সবাই? শুরুতে অবশ্য একটু গড়িমসি করেছে, কিন্তু অনেক বোঝানোর পর শেষমেশে রাজি হয়েছি। গতকালই তো উষাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। ওকে এই অবস্থায় দেখে বাচ্চা মানুষের খারাপ লাগতে পারে, মানসিক বিকাশেও হয়তো সমস্যা হতে পারে, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। থামলো উৎমি। এবার ভুরু কুচকে শুধালো, তা আপনি এত বেলা কোথায় ছিলেন? অধরে হাসি ফুটে উঠল তৈমুরের। উৎমির বাহু ধরে টেনে এনে জড়িয়ে ধরলো পেছন থেকে। চোখ বন্ধ করে থুতনি ঠেকালো উন্মুক্ত ঘাড়ে। প্রশ্নটির উত্তর না দিয়ে শুধালো, চুলে কি শ্যাম্পু ব্যবহার করেন আপনি? এত মিষ্টি সুঘ্রাণ কেন বলেন তো? কই, আমি ব্যবহার করলে তেমন সুঘ্রাণ ছড়ায় না। এইভাবে যে আমায় ধরে আছেন, তা আপনি গোসল করেছেন মনে তো হচ্ছে না। একদম ঠিক ধরেছেন, শেষ গোসল করেছিলাম গতকাল রাতে। কথাটা শুনতেই নড়ে চড়ে উঠল উৎমি। বাঁধন থেকে মুক্ত হওয়ার প্রয়াস চালিয়ে নাক ছিটকিয়ে বলে উঠল, ছাড়ুন আমায়, মাত্র গোসল করে এসেছি আর আপনি গোসল না করে আমায় ধরে বসে আছেন। ঘাড়ে চুমু দিয়ে স্ত্রীকে ছেড়ে উঠে দাঁড়ালো তৈমুর। পকেটে হাত গুজে তনির দিকে এক পলক তাকিয়ে বিদ্রুপ করে বলল, ঠিক মতো হাত পা ধোয় না, আবার একদিন সঠিক সময় গোসল করে কি ভাব। এই কি বললেন আপনি? ইনডিরেক্টলি আমায় অপরিষ্কার বললেন। মেয়েদের সাথে ঝগড়া করে না। আমি ঝগড়া করি? আপনি যতই চান না কেন, আমি কিন্তু উত্তেজিত কোনো উত্তর দিচ্ছি না ম্যাডাম। অলমোস্ট 4 দিন ধরে বউছাড়া আছে। ঝগড়া করে মুড নষ্ট করার মানেই হয় না। আর কথা না বাড়িয়ে নিজের পোশাক নিয়ে বাথরুমে ঢুকলো তৈমুর। উৎমি হাঁ হয়ে বসে রইল সেখানে। দিনে দিনে লোকটা অতি চালাক হয়ে যাচ্ছে। নিজে শুরু করে নিজেই সেফ জোনে চলে গেল। ঘন ঘন কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজের রাগ দমন করে উঠে দাঁড়ালো উৎমি। ঘুমান্ত তনির কপালে চুমু দিয়ে শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টানলো। বাথরুমের দরজায় টোকা মেরে বলল, সবার জন্য আনা শাড়িগুলো কি করব? আপনি দিয়ে আসবেন নাকি আমি দিয়ে আসবো? ভেতর থেকেই তৈমুর উত্তর দিল, আপনি দিয়ে আসুন, আর বউটা কিন্তু আমার হাতে দিবেন, উনি পড়া হয়ে দিয়ে দিবে। ঠিক আছে। কথাগুলো শুনে আর সেখানে দাঁড়ালো না উৎমি। শপিং ব্যাগগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। জোহরের নামাজ আদায় শেষে বিছানায় বসে পান খাচ্ছেন শাহানা। তখনই দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো উৎমি। শাহানা দ্বিতীয় পান পাতায় খয়ের দিতে দিতে একবার মুখ উঁচিয়ে তাকালেন। তারপর পূর্বের মতো নিজের কাজে মনোযোগ দিয়ে শুধালেন, কি দরকার? হাতের 5টা ব্যাগের থেকে 2টা ব্যাগ বিছানার উপর রাখলো উৎমি। বলল, আপনার আর আপার জন্য ঈদের পোশাক ছিল। হাত থেমে গেল শাহানার। এক পলক ব্যাগগুলোর দিকে তাকালেন তিনি। মেয়েদের পোশাক আশাকের ব্যাপারে তৈমুরের তেমন একটা ধারণা নেই। মায়ের জন্য বরাবরের মতো সে নিজে পছন্দ করে শাড়ি কিনলেও বাদবাকি মেয়েলি পোশাক তিথিয়াই কেনে। তৈমুর শুধু টাকা টেনে তুলে দিত মায়ের হাতে, আর শাহানা সেই টাকা পাঠাতো তিথিয়াকে। তিথিয়া নিজেদের জন্য কেনাকাটার সময় বাপের বাড়ির মেয়েদের জন্য কিনে আনতো পোশাক, আর তারপর শাহানা সেসব নিজ হাতে সবার হাতে তুলে দিতেন। এমনটা গত ঈদেও হয়েছিল। অথচ এত তাড়াতাড়ি সব বদলে গেল। ছেলে একবারও এ বিষয়ে ওনাকে জানায়নি পর্যন্ত। ভেবে ভেবে অবাক হন শাহানা, তবে মুখে তা প্রকাশ করেন না। ছোট্ট করে বলেন, আচ্ছা। শুধু আচ্ছা?
আগে দেখুন আপনার পছন্দ হয় কিনা। আমি নিজে গিয়ে সব এনেছি কিনে। বিপরীতে করা কিছু বললেন না শাহানা। আগামীকাল ঈদ, তাই আজ আর কারো মনে কষ্ট দেওয়ার ইচ্ছে ওনার হলো না। হাতের পানটা মুখে পড়ে ব্যাগগুলো থেকে একে একে বের করলেন সব পোশাক। 2টা ব্যাগে মোট 4টা শাড়ি। দেখে ভুরুতাই কিঞ্চিত কুচকালেন, বললেন, শাড়িগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু 2 ব্যাগে 2 করে 4টা কেন? আপনার 2টা আর আপার 2টা, সবার জন্য দুটো দুটো করে এনেছি। কথাটা শুনে আতকে উঠলেন শাহানা। রাগান্বিত স্বরে বলে উঠলেন, মাথা কি গেছে? দেখা বোঝা যাচ্ছে শাড়িগুলো অনেক দামি। রোজার ঈদেও সবার জন্য কত টাকা খরচ করে কেনাকাটা করলো তৈমুর, আবারও এই ঈদে, কোরবানি ঈদে তো কেনাকাটা করে শুনি। বয়স তো কম হইল না, অথচ এখন সংসার কিভাবে করতে হয় সেটাও বোঝে না। 2 ভাই মিলে কোরবানি দিচ্ছে, তবে অর্ধেক টাকা তৈমুর দিতে হচ্ছে। বাজার সদাই, গাড়ি খরচ, ড্রাইভারের বেতন, সংসারের খরচ এসব তো বাদই দিলাম। টাকা কি গাছে ধরে? তৈমুর ছেলে মানুষ, ও সংসারের কি বোঝে? ও বললেই তোমাকে এত খরচ করতে হবে। এখনই যদি সঞ্চয় না করো তাহলে হবে? শিখতে হবে তো। ধমকে সুরে বলা কথাগুলো শুনে নড়েচড়ে উঠল উৎমে। আমতা আমতা করে বলল, ভুল বুঝছেন। আপনার ছেলে আগে টাকা পাঠিয়ে তারপর সবার জন্য কেনাকাটার কথা বলেছিল। আমি না করি কিভাবে? আর 4টে শাড়ির মধ্যে 2টো আপনার ছেলের টাকায় কেনা আর বাকি 2টো আমার টাকায়। আপনাদের সাথে এটা আমার প্রথম ঈদ, তাই আমারও কিছু দেওয়ার ইচ্ছে হয়েছিল আপনাদের, এজন্যই আর কি। বলে থামল সে। কিছুটা নরম হলেন শাহানা। গম্ভীর কণ্ঠে বললেন, এখন এসে বসো। বিস্ময় নিয়ে বিছানায় এসে বসলো উৎমে। শাড়িগুলো ব্যাগে পড়লেন শাহানা। আওয়াজ একটু নামিয়ে বলতে লাগলেন, সংসারের খেলা খুবই জটিল। মেয়ে মানুষ ছাড়া যেমন কোনো সংসার হয় না, তেমনি গোটা একটা সংসার টিকে থাকে একমাত্র মেয়ে মানুষের কারণে। আবার একটা সংসার ধ্বংস হয় সেই মেয়ে মানুষের কারণে। পুরুষ রোজগার করতে জানলেও সংসার করতে তারা জানে না। তাছাড়া সারা জীবন মানুষের কিন্তু একরকম চলে না। আজ রোজগার আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। তখন কি করবে, কিভাবে চলবে? নিজেদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? বিপদে পড়লে কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। তাই তখন সঞ্চয় করার প্রয়োজন। তাই এক্ষুনি সঞ্চয় করার চেষ্টা করো। অযথা খরচ করা ভালো নয়। শুরুতেই তোমায় চাকরি করতে মানা করেছি, কারণ মেয়ে মানুষের চাকরি করা আমার পছন্দ না। এমন তো না যে স্বামী ভালো রোজগার করে না, খরচ দেয় না, সংসার চলে না তাই চাকরি করবে। স্বামী ভালো হলে, রোজগার ভালো হলে সংসার ফেলে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করার কি প্রয়োজন? বর্তমান জামানায় মেয়েদের আর বেশি সুখ সহ্য হয় না। শাশুড়ি কিছু বললেই ভাবে তাদের খারাপ চাইছে। এবার যা করার করছো, কিন্তু এমন ভুল যেন আর কোনোদিন না হয়। রোজগার করলেই 2 হাত দিয়ে উড়াইতে নেই, ভবিষ্যতে বাচ্চার জন্য জমিয়ে রাখতে হয়। বাচ্চা কাচ্চা মানুষ করা অত সহজ নয়, তাদের পেছনে অনেক খরচ আছে। শখ করে এনেছো তাই বেশি কিছু বললাম না। যাও, বাকিদের তাদের হাতে দিয়ে এসো। আর হ্যাঁ, স্বামীর টাকা পয়সা হিসাব করে রাখতে শেখো। না পারলে নিজের মায়ের কাছে থেকে শিখে এসো। মুখ ভার করে কথাগুলো শুনে প্রস্থান করলো উৎমে। হঠাৎ করেই তনির ঘুমটা ভেঙে গেল। আলস্য শোয়া থেকে উঠে চোখ ঘষে ফেলফেল নয়নে সারা ঘরে দৃষ্টি বুলিয়ে অবাক হলো সে। এটা আবার কোন জায়গা? তার স্পষ্ট মনে আছে, বাবাকে টাটা করে সে ফুপির সাথে গাড়িতে উঠে বসেছিল। তারপর গাড়িটা ছেড়ে দিল। চলন্ত গাড়িতে ফুপি তাকে 2টো চিপস খাওয়ালো, পানি খাওয়ালো, কিন্তু তারপর আর কিছুই মনে নেই তার। সম্পূর্ণ নতুন অপরিচিত জায়গায় নিজেকে একা আবিষ্কার করতেই ভয় পেয়ে গেল বাচ্চা মেয়েটি। চোখে পানি জমলো, ঠোঁট ভেঙে কান্না আসছে খুব। বারান্দা থেকে টপ হাতে ঘরে প্রবেশ করতেই বিছানার উপরে বসা জাগ্রত তনিকে দৃষ্টিগোচর হলো তৈমুরের। তৎক্ষণাৎ দরজার বাইরে টপটি রেখে সে কোমল স্বরে শুধালো, ঘুম ভেঙেছে তোমার? অপরিচিত ঘরে এবার পরিচিত মুখশ্রী দেখে ভয় কিছুটা কমলো তনির। কান্না জড়িত কণ্ঠেই জিজ্ঞেস করলো, পপি কই? বাচ্চাটিকে ভালো করে একবার পর্যবেক্ষণ করে নিল তৈমুর। চোখের কোণে জমে থাকা অশ্রু, ঠোঁট উল্টে কথা বলার ধরন দেখে মেয়েটি যে ভয় পেয়েছে বুঝে গেল সে। তে মিষ্টি হেসে তাকে কোলে তুলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ফুপি বাড়িতে আছে, ভয় পেয়েছো তুমি? ওপর নিচ মাথা নাড়িয়ে তার গলা জড়িয়ে ধরল তনি।
অধরে হাসি বজায় রেখেই ভেজা তোয়ালে দিয়ে তার মুখটি মুছিয়ে দিল তৈমুর। তারপর ঘরের বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, ভয় নেই শোনা, এটা তো তোমার ফুপির বাড়ি। বাড়িতে আর অনেক মানুষ আছে, চলো তুমি দেখিয়ে আনি। নিচে এসে নিজ দায়িত্বে জেবা, করবি, মালতী ফুফুর হাতে ব্যাগ 3টি ধরিয়ে দিয়ে হাত ছেড়ে বাঁচল উৎমে। ঘরে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়াতেই তাকে পেছন ঢাকলো জেবা। উথমি, ডাক শুনে প্রতিমধ্যে দাঁড়িয়ে গেল উৎমে। পিছু ফিরে তাকালো। জেবা শুধালো, তনিকে গোসল করিয়েছ? আসার আগে মা করিয়ে দিয়েছে। পথে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, সে এখনো ঘুম ভাঙেনি তার। আচ্ছা, ওর খাবার আমি বেড়ে রেখেছি। ঘরে যাচ্ছই যখন সাথে করে নিয়ে যাও, খাবার খাইয়ে জোহানের কাছে দিয়ে যেও। বাচ্চা মানুষ একা থাকলে বিরক্ত হয়ে যাবে। জায়ের কথায় সম্মতি প্রকাশ করে রন্ধনশালায় প্রবেশ করল উৎমি। তনিকে কোলে নিয়ে সর্বপ্রথম মায়ের ঘরে এসে উপস্থিত হলো তৈমুর। মালতী ফুফু তখন শাহানার দুপুরে খাবারটা বিছানায় রেখে চলে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ে পা বাড়িয়েছেন। তৈমুর ওনাকে দেখেই বলে উঠল, আমার ঘরের সামনে একটা টব রেখে এসেছে ফুপু। টবের নিচে ছিদ্র হয়ে গেছে, গাছে পানি দিলে বেঁচে বেঁচে যায়। ওটা সঙ্গে করে নিয়ে যান, সদর দরজার বাইরে রেখে দিলেই হবে। আইসা বলেই প্রস্থান করলেন তিনি। ছেলের কণ্ঠস্বর শুনে সম্মুখে তাকালেন শাহানা। ভাতের প্লেটে হাত দিতে গিয়েও গুটিয়ে নিলেন তা। কয়েকদিন ধরে দুপুরে খাবারটা তিনি ঘরে বসেই খাচ্ছেন। নিচে গিয়ে খেয়ে আবার ভরা পেটে সিঁড়ি বেয়ে উপরে আসা বড়ই কষ্টসাধ্য হয়ে যায়। যদিও তুরাগ ওনাকে বেশ কয়েকবার নিচের ঘরে শিফট হতে বলেছিল, কিন্তু এই সিদ্ধান্তে উনি নারাজ। যৌবনে এই ঘরেই স্বামীর সঙ্গে কত শত মুহূর্ত কাটিয়েছেন তিনি। শ্বশুর শাশুড়ি আবার থাকতো নিচতলায়, সেই থেকে এই ঘরেই শান্তিবোধ করেন শাহানা। যদিও ওঠানামায় একটু কষ্ট হয়, তবু এতেই তিনি সন্তুষ্ট। শুধালেন, খাওয়া শেষ? না, পরে খাবো। ওর ঘুম ভেঙে গিয়েছে। অপরিচিত জায়গা হওয়ায় বেচারি ভয় পাচ্ছিল, তাই ভাবলাম বাড়ি ঘুরে দেখাই। ছেলের কথায় শাহানার দৃষ্টি গিয়ে স্থির হলো তৈমুরের কোলে চুপটি করে বসে থাকা ফ্যালফ্যাল নয়নে ওনার পানে তাকিয়ে থাকা তনির দিকে। বাচ্চা মানুষ শাহানার বরাবরই পছন্দ। সবার সঙ্গে যেমন তেমন আচরণ করলেও বাচ্চাদের সঙ্গে ওনার আচরণ খুবই নমনীয়। বাচ্চা মেয়েটিকে দেখতেই অধরে এক চিলতে হাসি ফুটে উঠল শাহানার। হাত বাড়িয়ে বললেন, মাশাল্লাহ, ভারী মিষ্টি মেয়ে তো। ছোট্ট বউয়ের ভাইয়ের মেয়ে বুঝি? দে দেখি আমার কোলে। হ্যাঁ, ওর নাম তনি। খেতে বসেছেন, আগে খেয়ে নিন, কোলে পরে না যাবে। কথাটাই মোটেও সন্তুষ্ট হলেন না শাহানা। জিজ্ঞেস করলেন, খেয়েছে ও? না, বললাম না মাত্র ঘুম থেকে উঠেছে। তাহলে নিচে নিয়ে খাইয়ে দিতে বলো, খাওয়া শেষে দিয়ে যাস। প্রত্যুত্তরে আচ্ছা বলে তনির দিকে তাকালো তৈমুর। তার বাম হাতটি নাড়িয়ে বলল, ইনি সম্পর্ক তো আমার দাদি হয়, দাদিকে সালাম দাও। বাথরুমের মতো হাত নাড়িয়ে সালাম দিল তনি। শাহানাও সালামের জবাব নিলেন। তারপর মায়ের ঘর থেকে বের হয়ে সামনে এগোতেই উৎমির মুখোমুখি হলো দুজন। তাদের দেখেই এগিয়ে এলো উৎমি, বলল, কোথায় ছিলেন? আমি ওর জন্য খাবার নিয়ে ঘরে এসে দেখি ও নেই। ওর ঘুম ভেঙে গিয়েছিল, তাই ওকে নিয়ে আমার ঘরে গিয়েছিলাম। কথাটি বলে তনিকে উৎমির কোলে তুলে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তৈমুর। আর উৎমি তাকে নিয়ে চলে গেল ঘরে। অন্যদিনের তুলনায় আজকের দিনটি ভীষণ সুন্দর। রমণীরা কাকডাকা ভরে ঘুম থেকে উঠেই পায়েস, সেমাই থেকে শুরু করে বিভিন্ন সব মিষ্টান্ন জাতীয় খাবারের আয়োজন করেছে। বাড়ির পুরুষেরা গিয়েছে ঈদগাহে নামাজ আদায় করতে। মালতী ফুফু বেজেতে বসে শিলপাটায় গরম মশলা বাড়ছেন। আদা রসুন গতকাল রাতেই জেবা বেটে রেখেছে। শাহানা, বশিরউদ্দিন আবার ব্লেন্ডারে বাটা মশলা দিয়ে রান্না তরকারি খেতে পারেন না, যার কারণে শিলপাটায় বাটা মশলা দিয়েই এ বাড়িতে সব রান্না হয়। তনি সেন্টার টেবিলের উপর বসে পায়েস খেতে খেতে শরীর মাখিয়ে ফেলেছে। মুখ থেকে শুরু করে পোশাকের অবস্থা তার খুবই করুণ। ভাতিজির এমন অবস্থা দেখে হতাশার শ্বাস ফেলল উৎমে। ক্লান্ত স্বরে বলল, মাত্র তো গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে আনলাম, আর তুই সব নষ্ট করে ফেললি। ফুফুর কথায় পাত্তা দিল না তনি। আপন মনে বসে সে খাচ্ছে, সাথে চামচে একটু পায়েস তুলে বাড়িয়ে দিয়ে বলল, হা করো। কথার বিপরীতে উৎমেই চোখ রাঙানি দিতেই চামচটা নিজের মুখে পুরে নিল তনি। শাহানা সেসব দেখলেন। ধীরপায়ে হেঁটে এসে বসে পড়লেন সোফায়। তনির পক্ষ নিয়ে বললেন, বাচ্চা মানুষ এমন একটু একটু অকাজ করেই। তোমার উচিত হয়নি এমন ওকে নতুন পোশাক পরিয়ে দেওয়া। ওরা ফিরলেই না হয় পরিয়ে দিতে। গোসল সেরে এদের নতুন পোশাক না পরলে কি হয়? বললাম না বাইরে যাওয়ার সময় পরিয়ে দিতে হয়। এত বয়স হলো অথচ
বাচ্চা কিভাবে সামলাতে হয় তাও জানো না। মাত্র একদিনের ব্যবধানেই তনির সাথে ভীষণ সখ্যতা গড়ে উঠেছে শাহানার। এমনকি গতকাল রাতে ওনার ঘরে ওনার সাথেই ঘুমিয়েছে তনি। শাশুড়ির সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে রন্ধনশালার দিকে এগিয়ে গেল উৎমি। তিনি এবার চামচটা শাহানার দিকে বাড়ালো, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল। তুমি কাও। হাসলেন শাহানা, বললেন, না তুমি খাও, আমি পরে খাবো। আর একটু দিব তোমায়? সেমাই খেয়েছো? মাথা নাড়ালো তনি, সায় জানালো। তেমাই দাও। সেই ভোর থেকে চুমকিকে নিয়ে বিভিন্ন সব রান্নাবান্নার আয়োজন সেরে গোসল করে এসে সোফায় বসলেন কিয়া। রিনিতা ডাইনিংয়ের চেয়ারে বসা। ঘরে একা একা তার ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলেছে সে। যা বুঝলো মেয়েটা বেশ ভালোই আছে ওখানে, তাই নিশ্চিন্ত মনে বসে বসে সে সেমাই খাচ্ছে। চুমকি ধরে ধরে উষাকে এনে সোফায় বসালো। উৎফুল্ল হয়ে বলল, আপারেও নতুন কাপড় পরাইয়া লইয়া আইছি। ঘরে গিয়া দেহি একলা একলা বইয়া রইছে। আমি তৈরি হইতে কওয়ার পরও কয় আমারে এইসব কাপড়ে মানাইব না। এইটা কোনো কথা খালাম মা? কেয়া বেগম মেয়ের পানে তাকিয়ে মুস্কি হাসলেন, বললেন, মাশাল্লাহ, মানাবে না কেন? জামাইটা অনেক সুন্দর, সাথে এই জামা পরে আমার মেয়েকেও অনেক সুন্দর লাগছে। কি বৌমা, সুন্দর লাগছে না? শাশুড়ি কথায় নন্দনের পানে এক পলক তাকায় রিনিতা, সায় জানায়, আমাদের উষা তো এমনিতেই সুন্দর মা, সব কিছুতেই ওকে সুন্দর লাগে। মা ভাবির কথায় মলিন হাসল উষা। তারা যে তার মন রাখার জন্য মিথ্যে বলছে তাও সে খুব ভালো করেই জানে, কারণ আয়নাতে নিজেকে দেখেছে সে। মুখের এত বিশ্রী দাগের সাথে এই সাজে বড্ড বেমানান। ধরণীতে রজনীর আধার নেমেছে। সেই আধারের সাথে পাল্লা দিয়ে তৈমুরের সারা দেহ ব্যথায় অসাড় হয়ে আসছে। শরীর থেকে বের হচ্ছে উত্তাপ। আধবেলা কষের কাজ শেষে গোস্ত বিতরণ করতে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হতেই মেতে উঠেছিল সে আড্ডায়। তারপর তনিকে নিয়ে আবারও বাইরে ঘুরতে যাওয়ায় বাড়ি ফিরতেও বেশ দেরি হলো তার, যার জন্য সামান্য বিশ্রামের অবকাশটুকুও সারাদিন পায়নি বেচারা। ক্লান্ত ব্যথাতুর শরীর নিয়ে বালিশে মাথা রাখতেই ঘরে প্রবেশ করলো উৎমি। সোজা বিছানার কাছে এসে হাত বাড়ালো স্বামীর দিকে। স্ত্রীর বাড়ানো হাত দেখে ভুরুদয় কিঞ্চিত কুচকে গেল তৈমুরের। শুধালো, কি? মুখখানা গম্ভীর হয়ে গেল উৎমির। বাম হাতটি কোমরে গুছিয়ে বলল, আমার ঈদের সালামি কোথায়? সকালে যে এত সুন্দর করে ঈদ মোবারক বললাম, কই সালামি তো দিলেন না। হাসি পেলেও তৈমুরের, কিন্তু সে হাসল না। বিছানার অপর পাশে একটু চেপে গিয়ে বলল, ভূষণ। উৎমি বসলো। তৎক্ষণাৎ নিচের হাতটা স্ত্রী কোলে রাখলো তৈমুর। চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে বলল, হাতটা খুব ব্যথা করছো তুমি, একটু টিপে দিন না। প্রত্যুত্তরে হ্যাঁ না কিছুই বলল না উৎমি। বাধ্য স্ত্রী মতো টিপতে লাগলো স্বামীর হাত। চোখ খুলে তাকালো তৈমুর। কণ্ঠে সন্দেহ নিয়ে প্রশ্ন ছুড়ল, আসলে কি আপনি ব্যথা কমানোর জন্য টিপছেন, নাকি আমি উত্তেজিত করছেন? ভেবাচাকা খেয়ে গেল উৎমি। আমতা আমতা করে শুধালো, উত্তেজিত করছি মানে? তাই তো মনে হচ্ছে। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত একটা টিপও আমার হাতে লাগেনি। মনে হচ্ছে আপনার নরম হাত দিয়ে আপনি আমায় শুষিয়ে দিচ্ছেন। কথাটা শুনেই ঠান্ডা মেজাজের মেয়েটি রেগে বোম হয়ে গেল। ঝামটা মেরে হাত সরিয়ে দিয়ে মুখ ফুলালো। আপনি একটা যাচ্ছে তা পুরুষ মানুষ। সালামি দিয়ে দিন, চলে যাচ্ছি আমি। কোথায় যাবেন? নিচে। লাভ কি? সেই তো রাত গভীর হলেই আবার আমার বুকের মাঝে চলে আসতে হবে। কটমট করে স্বামীর পানে তাকায় উৎমি। তার চাহনিতে নিজেকে আর স্থির রাখতে পারল না তৈমুর। শব্দ করে হেসে উঠল। লোকটার হাসিতে দীর্ঘশ্বাস ফেলল উৎমি। কয়েক মুহূর্তেই রাগ উদাও হয়ে মুগ্ধতা ছড়িয়ে গেল তার মুখশ্রীতে। মিনমিনে স্বরে কপট রাগ দেখিয়ে বলল, এভাবে হুটহাট আমার সামনে হাসতে নিষেধ করেছি না আমি আপনাকে? আপনি কিন্তু আমার কোনো নিষেধাজ্ঞা শুনছেন না তৈমুর সাহেব। হাসি এলে আসবো না? না। এতটা অপ্রিয়? তা নয়। তবে? অপ্রস্তুত হলো উৎমি। চোরা চোখে পুরুষালী মুখশ্রীতে এক পলক তাকিয়েই দৃষ্টি ঘুরিয়ে নিল। এক হাতের তালুতে অন্য হাতের আঙুল ঘষতে ঘষতে শুকনো ঢোক গিলল। কোনো কিছু না ভেবে নিঃসংকোচে বলে উঠল, আপনার হাসি সুন্দর, একটু বেশি। সে কি এতদিন না কুলছে ছিল? মিথ্যে ছিল। মিথ্যে? কেন? কেন? যাতে হুটহাট আমার সামনে আর এভাবে না হাসেন। কেন কেন? প্রেমে পড়ার ভয়ে। তা পড়েছেন? না। তবে? ভালোবেসেছি।
প্রিয় নারীর সহজ স্বীকারোক্তিতে ভরকে গেল তৈমুর। সে জানে মেয়েটি তাকে ভালোবাসে, কিন্তু সরাসরি নিজ মুখে যে সে সত্যটা স্বীকার করবে তা অবশ্য কখনো ভাবেনি তৈমুর। তবে মনের গহীনে ভালো লাগাটা তার বৃদ্ধি পেল। হ্যাঁচকা টানে নিজের বুকের উপর এনে ফেলল মেয়েটিকে, জড়িয়ে ধরে ফিসফিসিয়ে শুধালো। তা কবে কবে ভালোবাসা হলো? জানি না। আরেকটা মিথ্যে। মানুষের জীবনে বসন্তের ভালোবাসা কখন আসে তা কেউ আগে থেকে বুঝতে বা জানতে পারে না, তা জানা বা বোঝা যায় ধীরে ধীরে। উৎমে থামল, পরক্ষণেই উদাস মনে বলল। আপনি আমার জীবনের দ্বিতীয় বসন্তের ভালোবাসা তৈমুর সাহেব। অথচ আমি ভেবেছিলাম মানুষ দ্বিতীয়বার ভালোবাসতে পারে না, কারো জীবনে দ্বিতীয় বসন্ত আসতেই পারে না, কিন্তু আমার জীবনে এসেছে। আমি এও ভেবেছিলাম যে আমার ভাগ্যটা খারাপ, সেই ভাগ্যের জেরেই যদি বিয়ের পর সুখী হতে না পারি, সেও যদি বর্ষের মতো হয়, তখন কি হবে আমার? ডিভোর্সের তকমা গায়ে লাগিয়ে বাড়িতে ফিরে যাওয়া তো সম্ভব নয়। এই বর্ষ অধ্যায় নিয়েই তো উঠতে বসতে কম অপমান তো আর হইনি আমি। দুবার মরতে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি, সাহসে কুলায়নি। কিন্তু ডিভোর্সি হয়ে ফিরে গেলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকতো না আমার কাছে। নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত থাকায় বিয়ে করতে রাজি হচ্ছিলাম না আমি। বিভিন্ন সময় বিভিন্ন পাত্রদের প্রত্যাখ্যান করেছি, কিন্তু আপনি সেই সুযোগটাই আমায় দিলেন না। বিয়ের পর বাড়িতে পা রেখে যখন আপনার মা বোনের বিয়ে মেনে না নেওয়ার কাহিনীটা শুনলাম, তখন তো আমি ভেবেই নিয়েছিলাম এই সম্পর্ক সংসার টিকবে না হয়তো বেশি দিন। শুরু হওয়ার আগে এর সমাপ্তি নিশ্চিত। দীর্ঘশ্বাস ফেলল উৎমে, মিনমিনে স্বরে ফের বলল। সেই প্রস্তুতি নিয়েই দিন পার করছিলাম আমি, কিন্তু আমার ধারণা সত্যি ভুল প্রমাণিত হয়ে গেল। আমি এখন বিশ্বাস করি আপনি আমায় কখনোই ছাড়বেন না, ধোকা দিবেন না। ধোকা আপনার সাথে যায়ই না, আপনার সাথে এইসব শব্দ বড্ড বেমানান। মুহূর্তেই বুকটা হোক করে উঠল তৈমুরের। মেয়েটির মুখ থেকে নিজের দুঃখের এবং তাকে ভালোবাসার কথা শুনে মিশ্র অনুভূতি কাজ করছে ভেতরে। স্ত্রী কপালে চুমু খেল তৈমুর, দেহ দুটির মধ্যকার সকল দূরত্বের অবসান ঘটিয়ে বলল। অতীত ভুলেছে উত্তম তুমি। অতীত মনে রাখলে বর্তমান ভবিষ্যৎ কখনোই উপভোগ করতে পারবেন না। প্রত্যুত্তর করল না উৎমে। বিড়াল ছানার মতো গা ঘেঁষে নিশ্চিন্তে শুয়ে রইল সে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল তৈমুর। তনি কোথায়? আপনার মায়ের কাছে। ওখানে কি করে? জানি না, গতকাল দুপুরে খাওয়ার পর এসে তিনি নিজের সাথে তনিকে নিয়ে গেলেন। তারপর কি হলো কে জানে, দুজনের মধ্যে একেবারে বন্ধুত্ব হয়ে গেছে। কাল রাতেও ওনার কাছেই ঘুমিয়েছে, আবার আজ রাতেও নাকি ওনার কাছেই ঘুমোবে। আজ সারাদিন শুধু দাদি দাদি করেই পিছু পড়েছিল। আমার দুষ্টু ভাতিজিকে আপনার খিটখিটে মেজাজের আম্মা কি জাদু করেছে বলুন তো? যেই মেয়ে আমার মায়ের কাছেও দুদণ্ড শান্তিতে বসে না, সে কিনা এখানে এসে এত বাধ্য হয়ে গেল। আম্মা যার সাথে যেমনই হোক না কেন, বাচ্চাদের কাছে তিনিও একটা বাচ্চা। বাচ্চাদের খুব ভালোবাসেন। শুধু তনি কেন, জোহান, ওরি, মিলি থেকে শুরু করে ঝুমুর, রেণুকা, বুবুদের ছেলে মেয়েরাও ছোট থাকতে আমার জন্য পাগল ছিল। বাচ্চাদের একটু আলাদাভাবে ট্রিট করেন তিনি। একবার আমাদের বাচ্চাটা হয়ে যাক, তখন ভালো করেই বুঝবেন। বাচ্চার কথা শুনতেই লজ্জা পেল উৎমে। মুখ লুকিয়ে পড়ে রইল স্বামীর বুকে। যাই প্রথম দৃষ্টি এড়িয়ে গেল তৈমুরের। এভাবেই সময় গড়ালো। পিনপতন নীরবতার মধ্যেই নড়চড় হলো তৈমুরের। মাথা উঠিয়ে পার্শ্ব বালিশের নিচ থেকে একটি সাদা খাম বের করে স্ত্রীর হাতে ধরিয়ে দিল। উৎমি সোজা হয়ে শুয়ে খামের থেকে নজর ঘুরিয়ে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো তৈমুরের পানে। তৈমুর সেই দৃষ্টি দেখে মুচকি হাসল, কোমল স্বরে বলল, সালামি। অধরে তৃপ্তির হাসি ফুটে উঠল উৎমির। খাম খুলতে খুলতে খোঁচা দিয়ে বলে উঠল, দিন দিন আপনার কিপটামো স্বভাবটা কমছে। কথাটা গায়ে মাখল না তৈমুর। গালের সাথে গাল ঘষে বলল, আমার সালামি কোথায়? দিন। আপনারও লাগবে? অবশ্যই, পুরুষ বলে কি সালামি পাবো না? আচ্ছা, আমার থেকে অর্ধেক দিয়ে দিব না হয়। টাকা লাগবে না, খামের সবটাই আপনার। তাহলে সালামি হিসেবে আপনাকে চাই। দ্রুত কয়েকটা চুমু দিয়ে দিন তো। বাঁকা দৃষ্টিতে লোকটির পানে তাকিয়ে মুখ বাঁকালো উৎমি। অবাধ্য স্বরে বলল, পারবো না। গতকাল রাতেও দিয়েছি, আজ সকালেও দিয়েছি। আমার কাছে আপনার আর কোনো সালামি পাওয়া নেই। চুপ করে ঘুমান তো।
একনাগাড়ে কথাগুলো বলে খামটি নিচের বালিশের নিচে ঢুকিয়ে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো উৎমি। তৈমুর শুধু স্ত্রীর কার্যকলাপ চেয়ে চেয়ে দেখল। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে আলো নিভিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমানোর উদ্দেশ্যে নিজেও শুয়ে পড়ল। শাহানের ঘরে ডিম লাইটের আলো জ্বলছে। ঘরে স্বল্প আলো থাকলেও রাতের নিদ্রায় কিছুতেই তিনি যেতে পারেন না। তবে পাশে তনি আর জোহান থাকায় এই সাময়িক অসুবিধাটাও শাহানা মন থেকে মেনে নিয়েছেন। গতকাল দাদির গল্প শুনে ঘুমিয়েছে তনি। কথাটা শুনেই মায়ের বারণ সত্ত্বেও রাতের খাবার খেয়েই আজ বালিশ নিয়ে দাদির ঘরে চলে এসেছে জোহান। শাহানার একপাশে তনি আর একপাশে জোহান শোয়া। মাঝখানে শুয়ে তিনি গল্প বলছেন, রূপকথার গল্প, যেখানে বাঘ রাক্ষস থেকে শুরু করে রাজা রানী সবার ঠাঁই পেয়েছে একসাথে, যা শাহানার নিজের তৈরি। ছেলেমেয়েরা ছোট থাকতে তাদেরকেও তিনি এসব গল্প বলে ঘুম পাড়িয়েছেন, খাইয়েছেন। এদিকে জোহান আর তনি সেসব শুনে কখনো বা খিলখিল গেয়ে হাসছে, আবার কখনো বা ভয়ে কেঁপে উঠে শাড়ির আঁচলে মুখ লুকাচ্ছে। বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার, আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। চারিদিকের বিভিন্ন মসজিদ থেকে একটে ভেসে আসছে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। সেই ধ্বনিতেই রায়হান কবিরের ঘুম ভেঙে গিয়েছে। শোয়া থেকে উঠে বসে আজানের জবাব দিলেন। পাশে শোয়া ঘুমান্ত স্ত্রীর মাথায় হাত রেখে ডাকলেন,